ঢাকাতে প্রায় 6 মাস 18 দিন আমাকে তারা গুম করে রাখে। তখন নামাজ পড়ার কারণে আমাকে মারত। আমাকে কন্টিনিউ কারেন্টের হিট এবং সিলিং ফ্যানের সাথে আপনার 48 ঘন্টা ঝুলিয়ে রাখে, পায়ের নিচে মারে এবং আঙ্গুলের নখ উঠে নেয়। আমাদেরকে মানে ঘুমাতে চাইলে আমাদেরকে মারত। আম্মা এসে বাইরে কান্নাকাটি করতেছে, র্যাবের কাছে আকুতি করতেছে যে আমার ছেলেকে ছেড়ে দেন। ধনীরা যে কুকুর পালে, যে ছোট ছোট খাঁচা, ওখানে 4টা খাঁচা ছিল, যেরকম আমরা 4টা খাঁচার ভিতরে আমি মাঝখানে ছিলাম। আমি যেই খাঁচার ভিতরে ছিলাম সেই খাঁচার ভিতরে রক্তে লেখা অনেকেরই নাম ছিল। এরকম ঢাকা ইউনিভার্সিটির অনেকেরই আপনার রক্ত দিয়ে ওখানে আমি নাম দেখতে পেয়েছি। একটা সময় আমি বুঝতে পারি, আমার কাছে নিজের কাছে মনে হচ্ছিল যে আমাকে আর কখনো আমি আমার পরিবারের কাছে ফেরত যেতে পারবো না, আমি যা বেঁচে ফেরবো এটাই আসলে আমি আশা ছেড়ে দিয়েছিলাম। ওদেরকে যা বলবো এটা তুই আজকে ছেড়ে দিলে বাহিরে গিয়ে এটাই বলবি, আমরা যে তোকে গুম করছি র্যাব বা তুই কোথায় আসোস এই আইডেন্টিফাইয়ের বিষয়টা কিন্তু বললে তোর পরিবারের ক্ষতি হবে। এত কিছুর পরেও মনে হয়নি যে আপনি রাজনীতি ছেড়ে দিবেন? পতিত শেখ হাসিনা সরকারের আমলের সবচেয়ে অমানবিক ও নির্মম বিষয়গুলোর একটি গুম। ক্ষমতার পালাবদল হয়, ইতিহাস বদলায়, কিন্তু গুম হওয়া মানুষগুলোর পরিবারের অপেক্ষা আর শেষ হয় না। ফেজা পিপলের আজকের আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মাহবুবা ইসলাম। দীর্ঘ 6 মাস 18 দিনের নিখোঁজ জীবনের ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে আজ আমাদের সঙ্গে আছেন ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুয়েল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, শুরুতেই রাজনীতি নিয়ে একটা প্রশ্ন করি। এই যে নির্বাচনের পর আপনাদের সরকার ক্ষমতায় আসলো, দেশও পরিচালনা করছে, এখন তারা কিভাবে দেশ পরিচালনা করছে এই বিষয়ে আপনার অভিমত কি? আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি গত স্বৈরাচার সরকার আন্দোলনে যারা গুম এবং খুনের শিকার হয়েছেন, সেই সাথে জুলাই আন্দোলনে যারা শহীদ এবং আহত হয়েছেন তাদেরকে স্মরণ করে আজকে অনুষ্ঠান শুরু করছি। আপনি জানেন যে জনগণের সুষ্ঠু ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠন করেছেন এবং বিপুল সরকার গঠন করার পরে আপনারা জানেন দেশনায়ক জনাব তারেক রহমান সরকার গঠন করার আগে 31 দফা একটি কর্মসূচি ঘোষণা করেছেন। সেই 31 দফা কর্মসূচির আলোকেই সরকার ইতিমধ্যে দেশ পরিচালনা শুরু করেছে। আপনারা জানেন যে গত প্রায় 3 মাস অতিবাহিত হয়েছে সরকার ক্ষমতার। আমরা নির্বাচনী ইশতেহারে 31 দফাতে যে ধরনের কর্মসূচির কথা আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান বলেছিলেন, তারই ধারাবাহিকতায় খাল খনন থেকে শুরু করে সরকারের দেশের উন্নয়নের সকল বিষয়গুলো মাথায় রেখেই আমরা আমাদের বর্তমান সরকার তার দেশ পরিচালনায় শুরু করেছেন। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি 31 দফা বাস্তবায়ন হলে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখছেন তা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার এই যে রাজনীতির পথ চলা এটা কিভাবে শুরু হয়? আমি ছোটবেলা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ বুকে ধারণ করি এবং তার আদর্শ, তাকে ব্যক্তিগতভাবে তার মানে কর্মজীবন, তার রাজনৈতিক যে আদর্শ, বিশেষ করে আপনি যুদ্ধের সময় যে যুদ্ধের যে ভয়াবহ পরিস্থিতিতে সে জানে যে তার যদি ওই সময় চাকরি সে বিদ্রোহ করে যেভাবে বাংলাদেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে সে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছে, সে জানতো যদি এই লড়াইয়ে যদি আমরা বিজয় না হতাম তাহলে কিন্তু তার মৃত্যু বা তার ফাঁসি, আপনার আরবিদের যে আইনে যে ফাঁসি, সেইটা কিন্তু মাথায় নিয়ে কিন্তু সে কিন্তু বাংলাদেশের জনগণের কথা ভেবে বাংলাদেশকে স্বাধীন করার জন্য যে সে যে ঝুঁকিটা নিয়েছে তার ওই আদর্শকে ধারণ করেই আমি আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে ধারণ করেই আমি ছোটবেলার রাজনীতিতে আসার অনুপ্রাণিত হই। এরপরে তিতুমির কলেজ যখন আমি অনার্সে ভর্তি হই তিতুমির কলেজ, তখন থেকেই ছাত্র দলের রাজনীতির সাথে আমি আসলে যুক্ত হয়ে পড়ি। আচ্ছা, মানে ছাত্র জীবন থেকে আপনি রাজনীতির সাথে যুক্ত হয়েছেন, ওইখান থেকেই জি তার আদর্শকে বুকে ধারণ করে। আচ্ছা, এই যে 2015 সালের 26 ফেব্রুয়ারি আপনার জীবনে ঠিক কি ঘটেছিল? আপনারা জানেন 2008 সালের যখন 111 সরকার, ওই বাংলাদেশে 111 সরকার আসে, তারপরে বিনা ভোটে কিন্তু আপনার স্বৈর সরকার কিন্তু ক্ষমতায় আসে শেখ হাসিনা। এরপর থেকেই ভিন্ন মতের নেতাকর্মীদের প্রতি কিন্তু তার জুলুম অত্যাচার বেড়ে যায়। তারই ধারাবাহিকতায় গুম এবং খুন, যেটা আমরা কিন্তু বাংলাদেশের সংস্কৃতিতে প্রথম যুক্ত হয়। যে গুম শব্দটা বাংলাদেশে কিন্তু আগে কখনো কিন্তু মানুষ কখনো দেখেনি। শেখ হাসিনা স্বৈর সরকারের আমলেই কিন্তু প্রথম গুমের শব্দটা কিন্তু বাংলাদেশে আসে। 2015 সালের 26শে ফেব্রুয়ারি
আমি যমুনা ফিউচার পার্কের সামনে থেকে আপনার সাদা পোশাকধারী, বিশেষ করে আপনার পরবর্তীতে আমি মানে সাদা পোশাকধারী লোকজন আমাকে মানে জোরপূর্বক হরতাল চলাকালীন সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয় আমাকে তুলে নিয়ে যায় এবং পরবর্তীতে আমার হাত এবং চোখ বেঁধে ফেলে তারা। পরবর্তীতে আমি জানতে পারি যে আমাকে আপনার উত্তরার মানে যখনই নিয়ে যায়, পরবর্তীতে আমি বুঝতে পারি যে আমাকে উত্তরা র্যাব 1 এ নিয়ে যাওয়া হচ্ছে। কারণ উনাদের যে হ্যান্ডকাপ ছিল, হ্যান্ডকাপে র্যাব লেখা ছিল। তখন আমি বুঝতে পারি যে আমাকে র্যাব 1 এ নিয়ে আসা হয়েছে এবং আমাকে দীর্ঘ প্রায় ঢাকাতে প্রায় ৬ মাস ১৮ দিন আমাকে তারা গুম করে রাখে। আমাকে মানে বিভিন্ন সময় কারেন্টের হিট এবং সিলিং ফ্যানের সাথে আপনার ৪৮ ঘন্টা ঝুলিয়ে রাখে এবং বিভিন্নভাবে আপনার পায়ের নিচে মারে এবং আপনার আঙ্গুলের নখ উঠে নেয়। বিভিন্নভাবে আমাকে আসলে শারীরিকভাবে মানে এই দীর্ঘ ৬ মাস অত্যাচার করে। এই সময়কালটা আপনি কিভাবে ঠিক রেখেছেন যে দিন হচ্ছে না রাত হচ্ছে এটা? আমি যখন গ্রেপ্তার হই তখনের আসলে দুপুর ১২টা, আনুমানিক ১২টা থেকে ১টা ছিল সময়। আমাকে র‍্যাব যখনই নিয়ে যায় তখনই আমাকে সাথে, সাথেই চোখ এবং হাত বেঁধে ফেলে। ১ম ২-৩ দিন আসলে আমি আপনাকে সময়টা আইডেন্টিফাই করা আমার জন্য একটু কঠিন হয়ে যায়। কারণ দিন না রাত আমি আইডেন্টিফাই করতে পারতেছিলাম না। পরে একদিন সকালবেলা ফজরের আজান থেকে, আপনারা জানেন ফজরের আজানের সময় আজানটা একটু অন্যরকম। মানে আজানের মধ্যে ২ টা শব্দ আছে। ঠিক আছে? ওই আজানটা দেখেই আমি কিন্তু মানে ১ম দিন আমি ঠিক নির্ধারণ রাখতে পারেন। করা শুরু করি। মানে ওখান থেকে আপনি গুম যেখানে ছিলেন আজান শোনা যেত, ফজরের হ্যাঁ, আমি আজান? যেখানে ছিলাম ওখান থেকে আজানের শব্দও শোনা যেত এবং আপনার রেল লাইনের ট্রেন যাওয়ার শব্দ এবং প্লেন যাওয়ার শব্দ আমি প্রতিনিয়তই পেতাম আরকি। যে আপনার ট্রেন এবং রেল ওখান যাচ্ছে। থেকে ধারণা করেছেন তাহলে আপনি উত্তরা র‍্যাব 1 ওখানে এ আছেন, আছি কারণ আমি। ওখানে পাশে এয়ারপোর্ট, আবার জি, জি, জি। ট্রেনও ওখান থেকে যাওয়া আসা করে। আমি ওখান থেকেই আসলে আমার আমি আপনাকে বলে রাখি আমার জন্মস্থান দক্ষিণখান প্রেমবাগানে। আচ্ছা, তো আচ্ছা। আমার বেড়ে ওঠা এবং স্কুল শৈশব সব আমার উত্তরাতে কেটেছে। তো আমি ছোটকালে বর্তমান যে র‍্যাব 1 এর যে এপিবিএন মাঠটা, ওখানে আমি আমার শৈশবে অনেক ক্রিকেট খেলা খেলছি বা খেলাধুলা করেছি। এই কারণে আসলে ওই জায়গা সম্বন্ধে আমার আসলে ব্যক্তিগতভাবে আসলে আমার ছিল। এছাড়াও আমাকে যখন ইন্টারোগেশন করতে নিয়ে তারা ওয়াশরুম ব্যবহার করতে দেয় র্যাব, তখন আমি জানলা থেকে আমি দেখতে পাই যে আপনার ওখানে এপিবিএনের মাঠটা দেখা যায়। ওই থেকে আমি ধারণা করি যে আমাকে র‍্যাব 1 এ এখানে রাখা হয়। গুম অবস্থায় সবচেয়ে কঠিন মুহূর্ত কি ছিল? মানে কখনো মনে হতো যে পরিবারের কাছে ফিরতে পারবেন? সবচেয়ে বড় কথা হচ্ছে যে যখনই আমাকে মানে আমি র‍্যাবের হাতে যখনই গ্রেপ্তার হই, তারা আমাকে গ্রেপ্তারের পর থেকে যে অমানবিক অত্যাচার, মানে এক হচ্ছে চোখ হাত পা বেঁধে বসে রাখা এবং আমাকে কন্টিনিউ কারেন্টের হিট এবং মানে প্রতিদিনই এভারেজ আমাকে তারা প্রতিদিনই মারধর করত। একটা সময় আমি আ মানে বুঝতে পারি, আমার কাছে নিজের কাছে মনে হচ্ছিল যে আমাকে আর কখনো আমি আমার পরিবারের কাছে ফেরত যেতে পারবো না বা আমি যে বেঁচে ফিরবো এটাই আসলে আমি আশা ছেড়ে দিয়েছিলাম। কারণ ওখানে মানে কোনো শব্দ পাচ্ছিলাম না। কারো সাথে কোনো যোগাযোগ করার মতন পরিবেশ নেই এবং মোট কথা হচ্ছে কি একটা পৃথিবী থেকে অন্য জগৎ আরকি এটা আরকি। এখানে মানে মানে ওখানে মানে মেরে ফেললেও আসলে কেউ জানতে পারতো না যে ওখানে আমাকে মেরে মানে ফেলা আপনার হয়েছে। মতো কি আরো কেউ ওখানে ছিল? আপনি টের পেয়েছেন যে আরো কেউ আছে? আমি যখনই ওখানে আমি একটা সময় অনুভব করি যে আমি তো আসলে এখানে জায়গাটা আইডেন্টিফাই করতে পারতেছিলাম না। তখন আমি একদিন সকালবেলা আ আমি চিন্তা করি যে আসলে আমি কোথায় আছি এটা আইডেন্টিফাই করার চেষ্টা করি। তখন যখন সকালবেলা আপনার তারা নাস্তা দিত তখন তারা ১৪ টা প্লেট, তারা ১৪ টা প্লেট মানে এভাবে আরকি সাজাতো। তখন স্টিলের প্লেট ছিল তো প্লেট গোনাতে আমি বুঝতে পারছি যে আমার মতন ওখানে আশেপাশে আরো ১৪ জন আরো মানে ছিল? আটক ছিল বলে আমি ধারণা করি। এছাড়াও আরকি আপনার দেখা যাচ্ছে রাত হলে, বিশেষ করে রাত হলে ওখানে বিভিন্ন মানে আর্তনাদের চিৎকারের আসতো। আ মানে মানে যারা অনেক আসামিরা ওখানে আর্তনাদ করতো, কান্নাকাটি করতো। আবার মানে যে যার মতন করে সূরা পড়তো। মানে ওখানে আসলে আপনার একটা বন্দী থাকা অবস্থায় মানুষ যা করে আরকি। ঠিক আছে? কারণ আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে ওখানে আমাদেরকে ঘুমাতে দিত না। আমি যে ৬ মাস ১৮ দিন ওখানে ছিলাম, আমাদেরকে মানে ঘুমাতে চাইলে আমাদেরকে মারত। আমাদেরকে মানে ঘুমাতেই দিত না তারা।
এই কারণে আমরা আসলে আরো শারীরিকভাবে এবং মানসিকভাবে আমরা আরো অসুস্থ হয়ে পড়ি। এই যে আজানের শব্দ শুনতেন ওই সময় নামাজ পড়তে দিত নাকি ওটাও? আপনারা মানে এখানে আসলে নামাজ পড়তে দিতে বলতে আসলে তো ওখানে তো ওইরকম ভাবে উজু করাও আসলে আমাদের উজু করার সুযোগিতা ছিল না। তো আমাদের পিছনে আমরা হাত এবং পিছনে বাঁধা থাকার কারণে আমরা টকটক শব্দ করতাম। শব্দ করলে ওদের ওরা আসতে জিজ্ঞেস করলো যে কি, যখন যদি আমাদের ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হতো আমরা ওয়াশরুমে যেতাম। তো ওখানে আসলে উজু করার তো পরিবেশও ছিল না। যতটুকু এর মধ্যে পারতাম আর কি উজুটা করতাম। উজুটা করে আসলে আমরা নামাজ পড়ার চেষ্টা করতাম। এই সবচেয়ে ভয়ংকর বিষয়, যখন আমরা নামাজ পড়তাম আমি, তখন নামাজ পড়ার কারণে আমাকে মারতো। আচ্ছা। এটা হচ্ছে গিয়ে সবচেয়ে ভয়ংকর বিষয়। মানে আমি কোনো ইবাদত করার চেষ্টা করলেও তারা মানে আমাকে সবসময় মানে মারধর করতো তারা। আচ্ছা। ওখানে আপনি থাকাকালীন যে বাকি আরো 13 জন বা টোটাল 14 জন ছিলেন, মনে হয়েছে আপনি থাকাকালীন কেউ মারা গেছে এরকম অত্যাচারে কখনো? আসলে আমি আসলে ওদের কান্না শব্দ পাইছি। বাট ওরা আসলে জীবিত কিনা বা মৃত কিনা আসলে সেটা আমি পাবো না। কিন্তু আমাকে যখন ৪ মাস ১২ দিন বা ১৩ দিন আনুমানিক সময় আমাকে ঢাকার বাইরে নিয়ে যাওয়া হয়। আমাকে মূলত ঢাকার বাইরে বরিশাল নিয়ে চালান দেওয়া হয় পরবর্তীতে। তখন আমি আমার সাথে আরো ২ জন সহযোদ্ধা ওখানে, তাদেরকে আমি ওই গাড়িতে তাদেরকে আমি ১ম আরকি আবিষ্কার করি। একজনের নাম হচ্ছে রাজু, আরেকজনের নাম হচ্ছে গিয়ে আপনার ফয়সাল। ওদেরকে ২ জনকে আমি ওখানে ১ম আরকি আমার সাথে যে ২ জন আরো আসামি আছে, এটা আমি ১ম আরকি ওই হাইস গাড়িতে যখন আমাকে উঠে আনা হয়, তখন আমি আসলে ২ জন আসামি অনুভব করি। আমার পাশে ২ জন আসামি আছে। কারণ ওরা খুব কান্নাকাটি করতেছিল। তারাও গুম ছিল আপনার তারাও আমার মতো? সাথে ওখানে দীর্ঘদিন গুম ছিল। আচ্ছা। এই যে আপনি আশা ছেড়ে দিয়েছিলেন যে আর ফিরতে পারবেন না, যখন পরিবারের কাছে শেষ পর্যন্ত ফিরে আসেন, আসলে পরিবারে তখন সবার মানে অনুভূতি কেমন ছিল? বা এমন কোনো ঘটনা হয়েছে যে আপনার পরিবারও হয়তো আশা ছেড়ে দিয়েছিল, এমন কোনো ঘটনা শুনে যেটা আপনাকে কাঁদিয়েছে শেষ পর্যন্ত? মানে আমি যখন ওখানে ছিলাম তখন আমার প্রায় সময় মনে হচ্ছে, মানে প্রায় সময় আমার মানে মনে হচ্ছিল যে আমার আম্মা বাইরে আসে। মানে আমি কল্পনায় দেখতাম যে আমার আম্মা বাইরে আইসা মানে আমাকে খুঁজতেছে। মানে ওখানে আমি আমার নিজের কানে আরকি আমি বুঝতে মানে অনেক সময় আমার ঘুম ভেঙে যেত। চোখের ঘুম ভেঙে যেত যে আমার অনুভব করতেছিলাম আমার আম্মা এসে বাইরে কান্নাকাটি করতেছে। বা মানে র‍্যাবের কাছে আকুতি করতেছে যে আমার ছেলেকে ছেড়ে দেন। এই ধরনের চিন্তা আসলে আমার মাঝখানে প্রায় দিনই কাজ করছে যে আমার আম্মা হয়তো আসছে। আমার জন্য কান্নাকাটি করতেছে। সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে আপনার, যখন আমাকে বরিশালে নিয়ে যাওয়া হয়, তার ৫ দিন আগে ওই যে আমি আপনাকে বললাম আপনার ওই শাওন এবং ওই যে রাজু, ওকেও আমাদের ওখান থেকে আমাকে যেখানে রাখা হয়েছিল ওখান থেকে ওদেরকে নিয়ে চলে যাওয়া হয়। ঠিক আছে? তখন আমি আসলে একা হয়ে যাই ওখানে। তখন আমি ভয় পেয়ে যাই। কারণ ওখানে আমার ৩ টা লোক ওখানে ঢাকা থেকে নেওয়া হইছে। এর মধ্যে আমরা শুধু আমি ওখানে রইছি। আর বাকি ওরা ২ জন নেই। আ ওরা নিয়ে আসার পরে রাত্রে বেলা আমাকে ওরা জানায় যে আপনার ফয়সালকে ক্রস ফায়ার দেওয়া হইছে। তখন আচ্ছা, আমি আচ্ছা। মানে উনি জীবিত নেই না আর। মানে এটা আসলে ওই র‍্যাবের ওই সদস্যরা আমাকে আরকি জি। হয়তো ভয় দেখানোর জন্য বলতে পারে। আর রাজুকে ওরা ছেড়ে দিয়েছে। তো এই ধরনের আমি আসলে ঘাবড়াই যাই। নিজেই নার্ভাস হয়ে যাই এবং আমি ওখানে অসুস্থ হয়ে পড়ি। কারণ আমি তো আসলে এক প্রকারের আশা ছেড়েই দিয়েছি যে ৬ মাস প্লাস হয়ে গেছে। ১৫ দিন ১৬ দিন হয়ে গেছে। আমাকে তো আসলে ফিরে যাওয়া খুব কঠিন। আমি তো আসলে এক প্রকারে নিজে ফেরত আসবো এই ধরনের আশাই ছেড়ে দিয়েছিলাম। পরবর্তীতে যখন মানে আমি অসুস্থ হয়ে পড়ি, তখন আপনার র‍্যাবের সদস্যরা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে আমার শারীরিক অবস্থার কথা তারা জানায় যে আমি ওখানে আসলে ওই কাস্টডিতে বসে আমি অনেক অসুস্থ হয়ে পড়ি। তখন তারা সিদ্ধান্ত নেয় আমাকে ছেড়ে দিবে। আমাকে যে ছাড়ার যে বিষয়টা, তারা রাত্রেবেলা আমাকে হঠাৎ করে বলল, ওদিন দুপুরবেলা বলল যে, আজকে তোমাকে ছেড়ে দেওয়া হবে। তোমাকে ছেড়ে দেওয়া হবে। তোমাকে যদি" ওখানে আপনি মূলত যেটা আমি পরবর্তীতে জানতে পারি যে র‍্যাবের ওখানে নিয়ম হচ্ছে সবসময় ২৪ ঘন্টা চোখ বেঁধে রাখা। বাট বরিশালের ওরা আমাকে ২ মাস ১৫ দিন যে ওখানে ছিলাম, ওখানে আমাকে তারা চোখ খোলা রেখেছিল। বাট ওখানে রুমটা ছিল এইরকম যে আপনার মূলত আপনার আমাদের যারা ধনীরা যে কুকুর পালে যে ছোট, ছোট খাঁচা, জি। ওখানে ৪ টা খাঁচা ছিল। তো একটা খাঁচার ভিতরে আমি ছিলাম। ১ম খাঁচাটা খালি ছিল। পরের খাঁচাটায় আমি ছিলাম। পরের খাঁচা রাজু, পরেরটা ফয়সাল। এরকম আমরা ৪ টা খাঁচার ভিতরে আমি মাঝখানে ছিলাম। তো এমন একটা খাঁচা যেখানে আপনার না পারবেন বসতে, না পারবেন আপনার শুইতে। আমাদের শুইতে হইলেও আপনার পাও দুটো অনেক উঁচা করে, মানে কোনভাবে আরকি শুইতে হয়। কিন্তু ওই দেওয়ালটার ভিতরে আমি যেই খাঁচার ভিতরে ছিলাম,
সেই খাঁচার ভিতরে রক্তে লেখা অনেকেরই নাম দেখতে পাইছি বিভিন্ন। এর মধ্যে আমাদের তেজগাঁও কলেজ ছাত্র দলের আপনার যুগ্ম সাধারণ সম্পাদক ছিল জন্টু ভাই, ওনার নাম আমি দেখছি লেখা। উনি রক্ত দিয়ে লেখা, মানে তাদের রক্ত দিয়ে লেখা যে আমার নাম জন্টু, আমি তেজগাঁও কলেজ ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি। এরকম ঢাকা ইউনিভার্সিটির অনেকেরই আপনার রক্ত দিয়ে ওখানে আমি নাম দেখতে পেয়েছি। পরে আমাকে তারা বলে যে তোমাকে, আমি অসুস্থ হওয়ার পরে তারা বলে যে তোমাকে আজকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে আমাদের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করবে। তো জিজ্ঞাসাবাদ করলে তুমি বলবা যে তোমার চোখ খোলা ছিল না, আর যদি বলো তোমার চোখ খোলা ছিল তাহলে তোমার তো অনেক সমস্যা করবে, আবার মারধর করবে। আমি তো আবার তাদের কথা রাজি হই। রাজি হওয়ার পরে দুপুরবেলা আমাকে চোখ বেঁধে দাদা আমাকে এক বাইরে বের করার পরে আপনার একটা নির্জন একটা জায়গায় নিয়ে যায়। যাওয়ার পরে আপনার আমাদের বরিশালে আপনার ওটা বলে আপনার লাকড়ি যেখানে রাখে রান্না বান্না, কাঁচা রান্নাঘরের যে লাকড়ি রাখে ওখানে রাখা, দাঁড়া করাইছে। তো ওখানে দাঁড়া করার পরে আপনার সাধারণত ওইসব জায়গায় কিন্তু পোকামাকড় থাকে। তো পোকামাকড় সাধারণত আমার গায়ের উপরে করতেছে, পিঁপড়া, লাল পিঁপড়া কামড়াচ্ছিল। আমি আসলে একটু লড়াচড়া করতেছিলাম। তখন ওই ঊর্ধ্বতন কর্মকর্তাটা আমার কাছে আসে। আইসা উনি আসলে আমাকে অনেকক্ষণ ধরে অবজারভেশন করতে, আমার তো চোখ বাঁধা। উনি আইসা আমার নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করে, আমার রাজনৈতিক পরিচয় জিজ্ঞেস করে, আমি তাদেরকে স্বাভাবিকলি বলি। তো উনি আমাকে জিজ্ঞেস করে যে তুমি বর্তমানে কোথায় আছো, সেই বিষয়গুলো তুমি স্থান আইডেন্টিফাই করতে পারছো কিনা। আমি বলি, না ভাই আমি স্থান ধারণা করো। তো আমি যে আসলে বরিশাল আছি, আমি বুঝতে পারছিলাম প্রথম দিন থেকেই যে আমি বরিশাল আছি। কারণ ওখানে যে আমাদেরকে যে ফ্যান দেওয়া হয়েছিল এবং যে হ্যান্ডকাপ ছিল ওখানে বরিশাল, মানে আপনার র্যাব 8 লেখা ছিল, র্যাব 8 মানেই বরিশাল। আচ্ছা। তো আমি বলি, না আমি আসলে আইডেন্টিফাই করতে পারিনি। বলতেছে তুমি সম্ভাব্য কোথায় আইডেন্টিফাই, আমি বলছি ভাই আমি সম্ভাব্য চিটাগাং এর দিকে অনুভব করতেছিলাম। তারা বলার পরে তো সে আমাকে তার মানে পিস্তল, সম্ভবত কিছু ছোট একটা রিভলভার টাইপের, বাম পাশে আমার একদম জোর করে একদম এই করে আর কি চেপে ধরে। আমি তখন ব্যথা পাচ্ছিলাম। তো তারা বললাম যে ভাই আমি ব্যথা পাচ্ছিলাম। সে বললো যে দেখ আমি তোদেরকে যা বলবো এটা তুই আজকে ছেড়ে দিলে বাহিরে গিয়ে এটাই বলবি। তারা বললো যে তোকে যদি জিজ্ঞেস করে তুই বলবি যে রাঙামাটিতে তুই প্রশাসনের মামলার ভয়ে রাঙামাটিতে পলাইছিলি, আমরা যে তোকে গুম করছি র্যাব, বা তুই কোথায় আসোস এই আইডেন্টিফাইয়ের বিষয়টা কিন্তু বললে তোর পরিবারের ক্ষতি হবে। কারণ আমার 2 জন ভাই, আমার একটা বড় ভাই এবং আমার একটা ছোট ভাই ছিল, তারা আমার পরিবার সম্বন্ধে আগে থেকেই বিভিন্ন তথ্য নিয়েছিল। তারা আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায় এবং তারা আমাকে ওই ধরনের বিষয় বলতে বলে যেটা তারা আমাকে শিখিয়ে দেয়। পরবর্তীতে আসলে আমি বেঁচে থাকার জন্য আমি আসলে রাজি হই। আমি তাকে বললাম যে ঠিক আছে ভাই, আপনি আমাকে যে শর্ত দিবেন আমি সেই শর্তে রাজি আছি। এই শর্তে তারা আমাকে ছেড়ে দেওয়ার একটা এত কিছুর পরে মনে হয়নি যে আপনি রাজনীতি ছেড়ে দিবেন? না, বিষয়টা হচ্ছে আপনি দেখেন, আমরা আসলে রাজনীতি করি একটা আদর্শে, মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আমরা রাজনীতিটা করি। তো আমরা আসলে রাজনীতিটা আমরা বুকে ধারণ করি। আমরা চাই জনগণের সেবা করার জন্য রাজনীতি। আমি আমি যখনই ঘুম থেকে ফেরত আসলাম, আমি এসে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ম্যাডাম তখন গুলশান পার্টি নিয়মিত করেন। আমি তার সাথে দেখা করলাম এবং সে আমাকে যে মানে তার মানে সেনে তুলো মানে আমাকে যেই সে সেনও করছেন, প্লাস সে আমাকে যেই ধরনের ভাবে আর কি আশ্বস্ত করছে রাজনীতিতে আমার প্রতি, মানে আমি তার বসলে তার ওই সময় তার কথাতে আমি আসলে অনেক সেখান সন্তুষ্ট। থেকে রাজনীতি করার শক্তি, মানে অনুমোদন আসলে পেয়েছেন। আমার মধ্যে যে এই যে আমি যে গুম ছিলাম দীর্ঘদিন, যে আমার প্রতি যে এত অত্যাচার হয়েছে, আমি আসলে মানে আমার সবকিছু ভুলে গেছি। যে ম্যাডাম যখন আমার মাথার উপরে হাত রেখে বলছে যে বাবা তোমার দোয়া করে দিছে, তখন আমি আসলে আমার মনে হয়েছে যে না আসলে আমি দলের জন্য আমার আরো কিছু করার আছে। আচ্ছা, এই যে আপনাদের মতো এত এত গুমের ভিকটিম, তাদের এত অভিযোগ, তারপরেও আমরা দেখছি যে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো অনুশোচনা নেই। তারা কিন্তু এই বিষয়গুলোকে ভুয়ার নাটক বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। এই বিষয়ে আপনার অনুভূতি কি? আপনারা জানেন যে আপনারা রিসেন্টলি একটা ঘটনা দেখবেন, আপনারা বললে না, আপনারা রিসেন্টলি একটা ঘটনা দেখবেন যে বর্তমানে ট্রাইব্যুনালে জিয়াউল হাসানের কিন্তু মামলা চলছেন। সেখানে কিন্তু তৎকালীন কিন্তু একজন সদস্য গত 3 দিন আগে কিন্তু তিনি জিয়াউল হাসানের বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন যে আমাদের সিলেটের আমাদের কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক আমাদের ইলিয়াস আলী ভাইকে কিভাবে তারা শীতলক্ষ্যা নদীতে নিয়ে হত্যা করেছেন তার কিন্তু একটা বিবরণ সে কিন্তু দিয়েছিলেন। আপনার মনে আছে যে ইলিয়াস ভাই গুম হওয়ার পরে কিন্তু আমাদের ইলিয়াস ভাইয়ের পরিবার কিন্তু শেখ হাসিনার কাছে কিন্তু ইলিয়াস ভাইয়ের কিন্তু সম্বন্ধে কিন্তু তারা শেখ হাসিনার কাছে দেখা করেছিলেন। শেখ হাসিনা কিন্তু সে কিন্তু গুমের প্রথম থেকেই
A to Z কিন্তু তার নির্দেশেই কিন্তু গুম করা হয়েছিল। আমরা পরশুদিনের রিপোর্টেই কিন্তু দেখলাম আপনার, এবং সেই সাক্ষ্যতেই দেখলাম যে শেখ হাসিনা সরাসরি কিন্তু শেখ হাসিনাকে কিন্তু নাম্বার 1 বলা হতো তাদের কোডে কোন অনুযায়ী, যে ওখানে শেখ হাসিনার নির্দেশেই কিন্তু ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল টিপাই মুখ বাদ এবং ভারত বিরোধী কথা বলার কারণে। কিন্তু শেখ হাসিনা কিন্তু দেখেন নির্লজ্জের মতন তার পরিবারকে বললেন যে তাকে খুঁজে দেওয়ার বিষয়টা কিন্তু সে দেখবে। এতেই কিন্তু দেখেন একজন নিজেই খুনের মানে গুম খুনের অর্ডার দিল এবং নিজেই কিন্তু পরবর্তীতে আপনার আশ্বস্ত করলো। এটা কিন্তু তাতেই প্রমাণ হয় যে সে মানে কত মানে রাজনীতিতে কত নির্লজ্জ হলে সে আসলে এটা করতে পারে। একদিকে তার খুন, একদিকে তার সান্ত্বনা, দুটো বিষয় কিন্তু সে স্বৈরাচার ছিল, এটা কিন্তু বর্তমানে মানে ও বিশ্বের কাছে কিন্তু আপনার দৃশ্যমান। এবং শুধু ইলিয়াস ভাই না, বিগত দিনে মানে বিএনপি এবং জামাত বা ভিন্ন মতের যারা নেতাকর্মী আছে তারা মানে তাদেরকে গুম এবং খুনের প্রত্যেকটা বিষয় কিন্তু সরাসরি শেখ হাসিনা নিজেই আর কি আপনার মনে করেন ফ্যাসিস্ট হাসিনা কিন্তু আপনার মনে করেন আপনার নির্দেশনা দিয়েছেন, এটাই সত্যি। আচ্ছা, এই যে আপনার নামে 131টি রাজনৈতিক মামলা, আবার 9 বার কারাবরণ করেছেন, 6 বার রিমান্ডে ছিলেন, তো এর অভিজ্ঞতা কেমন? দেখেন আমি আপনারা অবাক হবেন, আমার ছাত্র রাজনীতি শুরু হয়েছে 2004 থেকে আপনার তিতুমির কলেজে, কিন্তু আমার ঢাকা এবং ঢাকার বাইরে বরিশাল এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে রাজনীতি করার কারণে আমার নামে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু এমনও আছে আমার নামে সিলেটে মামলা হয়েছে, কিন্তু বাট আমি কিন্তু সিলেট কখনো রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম না, বরিশালে ছিলাম না। তো এটা হচ্ছে গিয়া আপনার স্বৈর সরকারের একটা জাস্ট চাল, যাতে আমাদের ছাত্র রাজনীতি থেকে বা আমাদের রাজনীতি থেকে দূরে থাকার, সরিয়ে রাখার একটা চাল। বাট আমরা কিন্তু এটাকে কিন্তু কখনো আমরা পিছপা হইনি। এই যে আমি আমার লাইফে 6 বার আমি রিমান্ডে গিয়েছিলাম বা কারাগারে আমি দীর্ঘ সময় বছরের পর বছর আমি কারাগারে ছিলাম। সবচেয়ে আমাদের জন্য মর্মান্তিক বিষয় হচ্ছে যখন আমাদের কাশিমপুর কারাগার থেকে আপনার আমাদেরকে ডান্ডিবরি পড়ায়, আপনার ডান্ডাবেরি সম্বন্ধে আপনাদের ধারণা আছে সম্ভবত, যখন আমাদেরকে জানেন 1-এর বেশি 3টের বেশি মামলা হলে আপনার ডান্ডিবরি পড়ানো হয়। তো আমার একসাথে যখনই আমি গ্রেপ্তার হয়েছি আমার সাথে 15টা 16টা এবং বা 17টা মামলা দিয়েছে আমার একসাথে। তো আমাকে কাশিমপুর থেকে এই কেরানীগঞ্জ আপনার সদরঘাট পর্যন্ত এই যে জার্নিটা সকাল 6টার সময় 5টার সময় আমাকে ঘুম থেকে আমাদেরকে উঠানো হতো, সেখান থেকে ডান্ডাবাড়ি পড়াইয়া আমাদেরকে সারাদিন কোর্টে নিয়ে রাখা হতো। কিন্তু মজার বিষয় হচ্ছে আমাদের কোর্টের গারদে নিয়ে ফেলে রাখতো, মানে আমাদেরকে জাস্ট কষ্ট দেওয়ার জন্য, সারাটা দিন সকালবেলা ফজরের সময় 5টার সময় তারা আমাকে নিয়ে আসতো, রাত 10টার সময় আমাকে মানে আমাদের কেন্দ্রীয় মানে আমার কাশিমপুর কারাগারে আমাদের পৌঁছে দিত। মানে এমন মাসে আমাদেরকে 20 বার আমাদের প্রতি এই ধরনের যত আমাদেরকে অত্যাচার করছে, আসলে আমরা আসলে তত আসলে শক্ত হয়েছে আন্দোলনের জন্য। আসলে তারই কিন্তু ধারাবাহিকতায় কিন্তু আপনারা এই যে দেখেন এই যে আন্দোলনে শুধু এই জুলাই যে সৃষ্টি হয়েছে, এই যে কিন্তু আমাদের মতন যারা রাজনীতিতে বলেন বা বিভিন্ন জায়গায় মানুষ কিন্তু অত্যাচারের ফলেই কিন্তু আপনার এই জুলাই যুদ্ধটা কিন্তু শুরু হয়েছে। সামনেই তো জুলাই মাস, এই যে 24 জুলাই গণঅভ্যুত্থানে আপনার দায়িত্ব কি ছিল? মানে আমার জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে যে আমাকে এই স্বৈর সরকার গুম করেছিল, শেখ হাসিনা সরকার। আল্লাহর লাখ লাখ শুকরিয়া যে আমি ছাত্রদলের সভাপতি, ঢাকা মহানগর ছাত্রদলের সভাপতি হিসেবে ওই সময় আমি জুলাই আন্দোলনটা আমি নেতৃত্ব দিতে পেরেছি। এবং আমরা তো জানতাম যে হয় মুক্তি নাহলে মৃত্যু জুলাই আন্দোলনে, আমাদের কাছে এছাড়া কিন্তু আমাদের পিছপা হওয়ার কোনো সুযোগ ছিল না। আমার অনেক সহযোদ্ধা আমার চোখের সামনে মারা গিয়েছেন, অনেকের লাশ আমরা উত্তরাতে, আপনি জানেন আন্দোলনের সবচেয়ে বড় যাত্রাবাড়ির পরে কিন্তু সবচেয়ে বড় স্পট ছিল উত্তরাতে, সেখানে আমাদের অনেক সহযোদ্ধা গুলিবিদ্ধ হয়েছে, মারা গিয়েছে, আহত হয়েছে। অনেক সহযোদ্ধার লাশ আমাদেরকে এই হাতে করে আমাদেরকে নিয়ে মানে আপনার হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হয়েছে, বা অনেকের সহযোদ্ধার এখন আমার চোখে ভাসে যে আমার এক ছোট ভাই আমাদের ছাত্র দলের কর্মী, সে গুলিবিদ্ধ হয়েছে, তাকে আমরা মেডিকেল নিয়ে গেলাম, মেডিকেল যেতে যেতে সে মারা গেছে। তো এটা আসলে আমাদের জন্য আসলে মানে একদিকে যেমন গর্বের যে আমরা আসলে এই তার শহীদ হওয়ার সে শহীদ হয়েছেন ঠিকই, ইনশাল্লাহ আমরা সেই তার শহীদের উপর দাঁড়িয়েই কিন্তু আমরা এই জুলাই প্রতিষ্ঠা করতে পেরেছি এবং আমাদের কিন্তু বিজয় আমরা ছিনিয়ে আনতে পেরেছি। আচ্ছা, আপনাদের হাতেই তো এই যে ফ্যাসিস্টের পতন হলো সাধারণ মানুষের অংশগ্রহণে, সকলে সম্মিলিতভাবে, এখন এই যে ফ্যাসিবাদের সংস্কৃতি কি পুরোপুরি শেষ হচ্ছে আপনার কি মনে হয়? আপনারা জানেন যে আসলে রাষ্ট্রের ফ্যাসিবাদের রাষ্ট্র মানে আপনারা জানেন যে একটা রাষ্ট্রের অবকাঠামো ঠিক না হলে কিন্তু একটা ফ্যাসিবাদ কায়েম আপনার শেষ করা সম্ভব না। আপনারা দেখেছেন 1975 সালে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু বহুদলীয় গণতন্ত্র
প্রতিষ্ঠা করেছেন। একদলীয় শাসন ব্যবস্থা কিন্তু সে আহ, একদলীয় শাসন ব্যবস্থা সে আহ, আহ, ব্যবস্থাকে রুখে দিয়ে কিন্তু সে বহুদলীয় গণতন্ত্র। আমরা বিশ্বাস করি দেশনায়ক জনাব তারেক রহমান যে 31 দফা আপনার মানে প্রস্তাব দিয়েছেন, সেই 31 দফা যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি তাহলে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের ইনশাআল্লাহ সংস্কৃতি চলে যাবে ইনশাআল্লাহ। এই যে জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা দেখছি যে তরুণ প্রজন্ম কিন্তু রাজনীতিতে যোগ দিয়েছে। এখন তরুণ প্রজন্ম যে রাজনীতিতে যোগ দিয়েছে, অংশগ্রহণ করছে, এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? আপু, আমাদের তরুণ প্রজন্মের রাজনীতিতে যত অংশগ্রহণ করবে আমাদের কিন্তু দেশ কিন্তু তত উন্নয়নের দিকে ধাবিত হবে। কিন্তু আপনারা দেখেছেন যে জুলাই পরবর্তীতে কিন্তু বহু তরুণ রাজনীতিবিদ কিন্তু রাজনীতিতে অংশগ্রহণ করেছিল, কিন্তু তারা আসলে সিদ্ধান্তহীনতা এবং ভুল সিদ্ধান্তের কারণে কিন্তু অনেক সময় তারা কিন্তু রাজনীতিতে তাদের দীর্ঘদিন পথ চলা হয়নি। আপনারা জানেন আমরা কেন দেশ মানে জুলাই স্বাধীন মানে স্বৈরাচার সরকার আমরা কেন স্বাধীন করেছিলাম? আমরা চেয়েছিলাম দেশের যে বর্তমান কাঠামো বা যে দুর্নীতি বা যে মানে দেশের আসলে পরিবর্তন, নতুন একটা রাজনৈতিক ধারা পরিবর্তন চেয়েছিলাম। কিন্তু আমরা যাদের প্রতি আস্থা রেখে আসলে এই যে যুব সমাজের প্রতি আস্থা রেখে রাজনৈতিক পরিবর্তন, তারা কিন্তু দেখেন, আপনারা দেখেন যে তরুণদের হাত ধরেই কিন্তু রাজনীতি পরিবর্তন আসবে আমরা আশা করি। কিন্তু যদি তরুণরা কোনো ভুল সিদ্ধান্ত নেয় তাহলে কিন্তু বা ভুল রাজনীতির পথে চলে তাহলে কিন্তু দেশ কিন্তু রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। নতুন তো আমরা দল পেলাম এনসিপি, মানে তরুণ রাজনীতি থেকেই তো এই দলটা নতুন ভাবে উঠে আসলো। এর পথ চলা কিভাবে দেখছেন আমরা মানে নতুন দলকে আমরা সাধুবাদ জানাই এবং তাদের উত্তরোত্তর ভবিষ্যৎ আমরা কামনা করি। কিন্তু আপনারা দেখবেন যে আমরা ইন্টারমিডিয়েট গভর্নমেন্টের সময়, তত্ত্বাবধায়ক সরকার সময়ে কিন্তু আমরা তরুণ কিছু রাজনীতিবিদরা কিন্তু আপনার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু দুঃখের বিষয় আমরা যেই কারণে আমরা আন্দোলন করেছিলাম, কিন্তু পরবর্তীতে আমরা তাদের বিরুদ্ধে যেই ধরনের দুর্নীতি বা অভিযোগ আমরা বিভিন্নভাবে শুনতেছি, আসলে এটা আমাদের কাম্য ছিল না। আমরা চাই, বিশ্বাস করি তরুণরা এই ধরনের মানে দুর্নীতি বা এই ধরনের অপরাজনীতি থেকে তরুণরা বেরিয়ে আসবে। তরুণ সমাজ আসলে একটা সঠিক নেতৃত্ব চায়। আপনার পরিবার থেকে কেউ যদি রাজনীতিতে যুক্ত হতে চায়, আপনি যে এই যে এত অত্যাচারিত হয়েছেন, সেই স্মৃতিগুলো মাথায় রেখে আপনি তাকে কি বলবেন? রাজনীতিতে যোগ দিতে দিবেন নাকি বাধা দিবেন? সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে আমার এই অত্যাচার, জুলুম, নিপীড়ন দেখে যদি আমার সন্তান বা আমার পরিবারের কেউ যদি রাজনীতি, আমি তো অবশ্যই সাধুবাদ জানাবো। কারণ আমরা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আসলে আদর্শকে বুকে ধারণ করে এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসীন নেত্রী, তার কিন্তু নেতৃত্বকে দেখেই কিন্তু আমরা রাজনীতিতে অনুপ্রাণিত হয়েছি। তো সুতরাং যদি আমার পরিবার এবং আমার সন্তান যদি ভবিষ্যতে যদি কখনো রাজনীতিতে আসতে চায়, আমি অবশ্যই সাধুবাদ জানাই। কারণ মানে দেশের রাজনীতির ক্ষেত্রে কিন্তু আপনার ত্যাগীদের আসলে দলে দরকার এবং প্রত্যেকটা ত্যাগীদের জন্য এই দল মূল্যায়ন করবে বলে আমরা আশা করি। এই যে জুলাই গণঅভ্যুত্থান, যারা হয়তো রাজপথে ছিল না, তারা কিন্তু এর উত্তাপের ভয়াবহতা কিন্তু সেইভাবে অনুভব করতে পারবে না। আপনি যেহেতু রাস্তায় ছিলেন, সংগ্রাম করেছেন, এখন আপনার চোখে জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে কঠিন বাস্তবতা কি ছিল? আচ্ছা, জুলাই আন্দোলন যখন শুরু হলো 18 তারিখ থেকে, 16 তারিখ থেকে শুরু হয়েছে, কিন্তু মূল আন্দোলনটা কিন্তু 18 তারিখ থেকে দৃশ্যমান হলো, যখন মানুষ, নেতাকর্মী, সাধারণ জনগণ বা বিভিন্ন লোকজন মানে হত্যার শিকার হতে শুরু করলো। আমাদের জুলাই বাস্তবতা ছিল একটাই, হয় মুক্তি না মৃত্যু। আমরা কিন্তু ওইটা মুখে ধারণ করেই কিন্তু আপনার আন্দোলনে নেমেছিলাম। আপনারা দেখবেন যখন আমি উত্তরাতে নিজে দেখেছিলাম, যেদিন ওই যে শহীদ মুগ্ধ মানে গুলিবিদ্ধ হলো এবং শহীদ হলেন, ওটা 18 জুলাই, সম্ভবত 18 জুলাই। সেদিন কিন্তু আপনার আমাদের স্থানীয় যারা আপনার অভিভাবক আছে, বিশেষ করে অভিভাবক, তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে পানি দিয়ে কেউ সহযোগিতা করছে, কেউ খাবার দিয়ে সহযোগিতা করছে। মানে তাদেরকে কিন্তু মানে তার সন্তানরা মাঠে নামছে, এখানে দলমত নির্বিশেষে কিন্তু তারা কিন্তু আমাদেরকে মানে সার্বিক সহযোগিতা করছে এবং তারা কিন্তু জানতো যে এখান থেকে যদি আমরা পিছু পা হই তাহলে আসলে আমাদের আর স্বৈর সরকার থেকে মুক্তি করার আর কোনো সুযোগ নাই। আমাদের এই আন্দোলনে মানে হয়তো আমাদের অনেক ভাইরা শহীদ হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের ত্যাগের বিনিময়ে কিন্তু আমরা স্বৈর সরকারকে কিন্তু পতন করতে সক্ষম হয়েছি।
এই যে আপনি তো বললেন যে আপনারই এক সহযোদ্ধা মারা গেছে হাসপাতালে নেওয়ার পথে এই জুলাই আন্দোলনে। কখনো মনে হয়েছে যে না আন্দোলন থামিয়ে দেই, কারণ আহ, আমাদের যে শেখ হাসিনার বাহিনী কিন্তু অনেক সরবভাবে ছিল, ছাত্রলীগও কিন্তু মাঠে ছিল, সবকিছু তারা কিন্তু অস্ত্রে শস্ত্রে সজ্জিত ছিল, কিন্তু আপনারা বা সাধারণ মানুষ তো খালি হাতে ছিল, তো কখনো মনে হয়নি এর ভয়াবহতা দেখে যে না আন্দোলন থামিয়ে দেই? আপনারা দেখবেন 52 থেকে শুরু করে দেখবেন যে কোনো আন্দোলনেই ছাত্রদের কিন্তু ভূমিকা সবচেয়ে বেশি ছিল। তো সুতরাং ছাত্র এবং শ্রমিক জনতারা যার যদি একবার আপনার যদি মাঠে নেমে যায় এবং তারা যদি সত্যি কথা, এবার যে আন্দোলনটা মূলত আপনার জুলাই আন্দোলনটা, এটা কিন্তু একদিনে সৃষ্টি হয় নাই। আপনারা দেখেন দীর্ঘ 17 বছর এই যে বিএনপির নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। এমনকি আমরা আমাদের মানে সহযোদ্ধারা কোথায় আছে তাও জানি না। হাজার, হাজার নেতাকর্মীরা এবং প্রায় ৩৫ লক্ষ মামলা কিন্তু আমরা মাথায় নিয়ে কিন্তু আমরা ঘুরতেছিলাম। তো আমাদের কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে গেছিল। অলরেডি কিন্তু আমাদের বিএনপি এবং আ ভিন্ন মতের রাজনীতি যারা করে তাদের কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। এবং সাধারণ লোকজন কিন্তু বিভিন্ন কারণে আপনার দেখা যাইতেছে এই যে দেখেন কিশোর গ্যাং থেকে শুরু করে বিভিন্ন কালচার কিন্তু আওয়ামী লীগের আমলে শুরু, এখন সাধারণ লোকজনের আসলে এতটা অতিষ্ঠ হয়ে গেছিল যে মানে এইরকম একটা আন্দোলনের যখন তারা ডাক পেয়েছে, তখন কিন্তু কেউ আর মানে জানে যদি এইবার এই আন্দোলন আমাদের ব্যর্থ হয়, তাহলে আসলে আমাদের আর আসলে আর কখনো এই আন্দোলন থেকে যদি আমরা সফলতা না অর্জন করতে পারি, আসলে আমাদেরকে আর কখনো মানে এই স্বৈর সরকার থেকে মুক্ত হওয়া সম্ভব ছিল না। এই এইজন্য জন্য কিন্তু সবাই যে যার জায়গা থেকে, আপনারা এমনও দেখেছেন যে ছোট্ট শিশু তারা বাসায় অবস্থান করতেছিল, আপনার হেলিকপ্টার থেকে গুলি করে শিশুকে হত্যা করা হয়েছিল। এই ধরনের ঘটনা আসলে যখন এই জুলাই আন্দোলনের শুরুর দিক দিয়ে ঘটেছিল এবং তখনই কিন্তু আপনার মনে করেন মানুষের মধ্যে কিন্তু এই কারণ ছোট্ট একটা শিশু কিন্তু তার ঘরে নিরাপদ ছিল না। তখন কিন্তু মানুষের মধ্যে আন্দোলনটা কিন্তু দাবানোটা আরো ছিল। আর আপনারা জানেন যুগের পর যুগ আপনার প্রশাসন বলেন বা অস্ত্র লাঠিসোঁটা দিয়ে আপনার একটা বাহিনী কিন্তু দীর্ঘদিন কিন্তু আপনার একটা মানে গণতান্ত্রিক আন্দোলন কিন্তু আপনার দমিয়ে রাখতে পারবে না। এবং এটাই কিন্তু এবার হয়েছে। এজন্যই সর্বস্তরের মানুষ মানে তাদের সবটা দিয়ে কিন্তু আন্দোলনে নেমেছে, এই জন্য আপনারা আর পিছিয়ে আসেননি ওইখান থেকে। হ্যাঁ, আপনারা জানেন যে আমাদের দল থেকে কিন্তু আমাদের দলের ওই সময় বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু বিদেশে বসেও কিন্তু সে কিন্তু ২৪ ঘন্টার মধ্যে দীর্ঘ ১৭ ঘন্টা কিন্তু আপনার এই আন্দোলনের খোঁজখবর রেখেছে। সরাসরি আমাদেরকে অংশগ্রহণ করতে বলেছে। এছাড়াও আপনার বিভিন্ন সব দলীয় দেশের আসলে মানে স্বৈর সরকারের বিরুদ্ধে যেসব রাজনৈতিক দল ছিল, প্রত্যেকটা দলই কিন্তু একটা স্থানে এসে কিন্তু তারা একমত হয়েছিল যে এই সরকারকে যেকোনো উপায়ে কিন্তু আপনার পতন ঘটাতে হবে এবং তারা কিন্তু এক দফাতেই সরকার পতন আন্দোলনে কিন্তু আপনার মনে করেন আন্দোলনে একত্রতা ঘোষণা করেই আমরা রাজপথে অংশগ্রহণ করেছি। একসাথে ছিলেন সকল। জি। আচ্ছা, এই যে রাষ্ট্রীয় কাঠামোতে একসময় আপনি গুম হয়েছেন, গুমের শিকার হয়েছেন, তো এই কাঠামোতে কি পরিবর্তন আনা উচিত বলে মনে করেন? অবশ্যই আমরা তো দেখেন আমার আম্মা ওই সময় আমার ভাইরা কিন্তু দাঁড়ে, দাঁড়ে ঘুরছে। আমার আম্মা ডিবি অফিসে ঘন্টার পর ঘন্টা ডিবি অফিস, র‍্যাব অফিস বলেন বা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কিন্তু দাঁড়ে, দাঁড়ে ঘুরেছেন তারা। এমনকি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে আমার আম্মা, আমার জন্য সংবাদ সম্মেলন করেছে। আমি চাই না যে আগামীতে আর কোনো মায়ের বুক এভাবে মানে খালি হোক, অন্যায়ভাবে মানে গুমের শিকার হোক বা অন্যায় খুনের শিকার হোক। আপনি জানেন একটা রাষ্ট্রে যদি এই ধরনের সংস্কৃতি ঘটে তাহলে কিন্তু একটা রাষ্ট্রের কাঠামো কিন্তু মানে দীর্ঘস্থায়ী হয় না। আপনার আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, এটা যদি সঠিকভাবে বাস্তবায়ন করা হয়, আমরা বিশ্বাস করি যে গুম থেকে শুরু করে যে অপসংস্কৃতি আছে ইনশাল্লাহ সবকিছু আপনার হবে। ৩১ দফার মধ্যেই কিন্তু আমাদের দেশনায়ক তারেক রহমান কিন্তু আপনার সকল ধরনের মানে এই ধরনের অপসংস্কৃতির কথা কিন্তু উল্লেখ করা আছে। আচ্ছা, এই যে আপনাদের দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী অনেকে কিন্তু গুম ছিল। ৫ই আগস্টের পর যখন শেখ হাসিনার পতন হয়, আয়নাঘর থেকে কিন্তু অনেকে ফিরে এসেছে, কিন্তু আবার কিন্তু অনেকে ফিরে আসেনি। তো আপনার কি মনে হয় তাদের কি ফিরে আসা সম্ভব? এখন বিষয়টা হচ্ছে আমরা আ আ বিশ্বাস আমরা আসলে সবসময় বুকে আমি একজন নিজে ভিকটিম ছিলাম। আমি সবসময় বুকে বিশ্বাস করি যে আমাদের সহযোদ্ধারা আমাদের মাঝে ফেরত আসবে। সরকার ৫ তারিখের পরে আপনার মানে আপনার তত্ত্বাবধায়ক সরকার প্লাস আমাদের দল বিএনপির সহযোগিতা কিন্তু কন্টিনিউ সহযোগিতা করছে যে গুমের বিষয়গুলো যারা গুম আছেন তাদের আসলে খুঁজে পাওয়ার জন্য কিন্তু আমাদের বিএনপি সরকারও কিন্তু আপনার ব্যাপকভাবে কাজ করতেছে। যে তাদেরকে কোনোভাবে খুঁজে পাওয়া যায় কিনা।
তাদের আইডেন্টিফাই করার জন্য। আপনি জানেন যে একটা গুম কমিশন তৈরি হয়েছিল, আবার ট্রাইব্যুনালও মামলা হচ্ছে। আমাদের যারা নেতাকর্মী যারা ফেরত আসছি তারা আমরা মামলা করেছি ট্রাইব্যুনালে, এবং আমরা কিন্তু গুমের বিষয়ে আমি আমার জায়গা থেকে আমি যেখানে ছিলাম সম্ভাব্য জায়গার লোকেশনগুলো বলতেছি, এবং তাদেরকে যাতে আমাদের ওই ভাইরা ফেরত আসে ওইসব জায়গাগুলোতে যেন সরকার আপনার ওখানে গিয়ে যেন আপনার ওনাদেরকে খুঁজে পায়, এই ধরনের কিন্তু ইনফরমেশন দিয়ে যে যার জায়গা থেকে কিন্তু আপনার আমরা সহযোগিতা করছি। আশা করি যে সরকারও আপনার এই বিষয়ে আপনার অনেক আন্তরিক। আশা করি যদি আমাদের কোনো ভাইরা ফেরত মানে বেঁচে থাকে, অবশ্যই ইনশাল্লাহ আমাদের মাঝে দ্রুত ফেরত আসবে। এবং আমরা আরেকটা জিনিস বিশ্বাস করি যে বিএনপি সরকার এই গুমের প্রতিটা গুম এবং খুনের সঠিক বিচার করবে ইনশাল্লাহ। ক্ষমতার তো পরিবর্তন হয়েছে, এখন সাধারণ মানুষের জীবনের কতটা পরিবর্তন হয়েছে বলে মনে করেন? আপনারা জানেন যে একটা সরকার দীর্ঘ 17 বছর এই বাংলাদেশের উপর কতটা জুলুম নির্যাতন নিপীড়ন করেছে। তো একটা অনির্বাচিত সরকার যদি আসলে ফ্যাসিস্ট স্বৈর সরকার যখন একটা দেশে 17 বছর আপনার মানে শাসন করে, তা আসলে সেই শাসনের আমল মাত্র আপনার রিসেন্টলি এর মাঝখানে 2 বছর ছিল আপনার আপনার অন্তর্বর্তী সরকার ছিল। আমাদের একটা সুষ্ঠু নির্বাচিত সরকার কিন্তু আপনার মাত্র 3 মাস হয়েছে ক্ষমতা গ্রহণ করছে। এই কারণেই আমি বারবার বলতেছি যে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান যে 17 বছরের যে আমাদের যে স্বৈর সরকার যেভাবে অন্যায় বা অত্যাচারিত ভাবে দেশটা চালাইছে, দেশের অর্থনীতিতে যে ক্ষতি করে গিয়েছেন, দেশের রাষ্ট্র কাঠামোতে যে ক্ষতি করেছেন, তিনি কিন্তু এই জন্যই কিন্তু উনি এই নির্বাচনী একটা রোড ম্যাপ দিয়েছেন, এবং 31 দফা কিন্তু আপনার সে একটা কর্মসূচি দিয়েছেন। সেই 31 দফা কর্মসূচিতে আমি বিশ্বাস করি যে দেশনায়ক জনাব তারেক রহমান যদি 31 দফা আমরা যদি উনি বাস্তবায়ন ইতিমধ্যে শুরু করেছেন, 31 দফার আলোকে যদি আমাদের 5 বছরের মধ্যে যদি আমরা সকল ধরনের কার্যক্রম শেষ করতে পারি, ইনশাল্লাহ দেশের মানুষের ইনশাল্লাহ ভাগ্য উন্নয়ন করতে হবে। আপনি জানেন যে আমরা মালয়েশিয়াতে রিসেন্টলি উনি গত 1 সপ্তাহ আগে মালয়েশিয়াতে গিয়েছেন। সেখানে কিন্তু আমাদের যে অনেক দিন ধরে মালয়েশিয়াতে কিন্তু আমাদের প্রবাসীদের কিন্তু বন্ধ ছিল, আমাদের প্রবাসীদের বিদেশ যাতায়াত বন্ধ ছিল, উনি কিন্তু এই নিয়ে আলোচনা করেছেন। এছাড়া চায়নাতে কিন্তু আমাদের প্রযুক্তি বা পররাষ্ট্র নীতিতে কিন্তু বা আমাদের মানে প্রশাসনিকভাবে বা আমাদের প্রযুক্তিগতভাবে কিন্তু চায়না অনেক শক্তিশালী। সকল বিষয়ে কিন্তু সরকার চেষ্টা করতেছে আর কি আসলে আপনার দেশের উন্নয়নের জন্য কাজ করার জন্য। এটা আসলে মাত্র 3 মাস হয়েছে, সরকারের বয়স 3 মাস। ইনশাল্লাহ আমরা সরকারকে সময় দেব, এবং সরকার নিশ্চয়ই আমাদের এই অল্প দিনের খুব অচিরেই আর কি আপনার এই সাধারণ জনগণ এবং জনগণের ভাষা বুঝেই আসলে সরকার আসলে দেশ পরিচালনা করবে ইনশাল্লাহ। জুলাই নিয়ে কি আপনাদের কোনো কর্মসূচি আছে? যেমন জুলাই অনেক শহীদ হয়েছেন, অনেক আহত আছেন, তাদের অনেকে চোখ হারিয়েছেন, হাত পা তাদের স্বাভাবিক জীবন হারিয়েছেন, এমনও আছেন যে সুস্থ একটা চেহারা একটা গুলির আঘাতে পুরো চেহারাটাই নষ্ট হয়ে গেছেন, যেমন খোকন চন্দ্র বর্মন, এমন আরো অনেকে আছেন। তো এদের নিয়ে কি কোনো কর্মসূচি আসছে, যেহেতু সামনে জুলাই মাস? আমাদের আপনারা জানেন যে 5 তারিখের পর থেকেই আপনার স্বৈর সরকার পতনের পর থেকেই কিন্তু মানে বিএনপি কিন্তু জুলাই নিয়ে কিন্তু কাজ করতেছে, এবং জুলাইতে যারা আহত, যেমন আমাদের দলেরই প্রায় 1000 খানেক লোকজন কিন্তু বিএনপির বিভিন্ন নেতাকর্মী আহত প্লাস নিহত হয়েছেন, তাদের নিয়ে কাজ করতেছেন। এছাড়াও যারা সরকার যখন শুধু দেশনায়ক জনাব বিএনপি কিন্তু জনগণের সরকার, তো এখানে কিন্তু আপনার সংসদে জুলাই নিয়ে সনদ নিয়ে কাজ করা হচ্ছে, বা জুলাইতে আহতদেরকে সহযোগিতা করার জন্য কিন্তু তারা বিল পাস করা হচ্ছে। মানে আমাদের কর্মসূচিতে একটার পর একটা আসলে জুলাই কর্মসূচি সরকার নিজেও চেষ্টা করতেছে যে চাচ্ছে যে জুলাইতে যারা আহত বা শহীদ হয়েছেন তাদের পরিবারের পাশে থাকার জন্য। এছাড়াও মানে নতুন নতুন কর্মসূচি ইনশাল্লাহ আশা করি আমাদের সরকার জুলাইকে নিয়ে ইনশাল্লাহ কাজ করছেন। দীর্ঘ 17 বছরের ফ্যাসিজম যেটা শেখ হাসিনা তৈরি করে গিয়েছিলেন, এটা তো মূলত জুলাইয়ের মাধ্যমেই কিন্তু শেষ হয়েছে সকলের সম্মিলিতভাবে। তো এই যে বাংলাদেশে এত বড় একটা গণ অভ্যুত্থান, এটাকে বাঁচিয়ে রাখতে, জুলাই গণ অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখতে, এর আদর্শ ধরে রাখতে বিএনপি সরকারের কি কোনো কর্মসূচি বা পদক্ষেপ আছে? আপনারা জানেন যে একটা সময় আপনার আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রী এমপিদের বা এমনকি আওয়ামী লীগের স্বৈর সরকারের যে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ঠাট্টা করে বলতো যে বিএনপি আন্দোলন করতে জানে না, বিএনপি আন্দোলনে তার আন্ডারলে মাঠে জমাতে পারছে না। আপনারা দেখেন মজার একটা বিষয় দেখেন, 23 তারিখ তাদের 23শে জুন তাদের কিন্তু আপনার ছিল প্রতিষ্ঠা বার্ষিকী, তারা কিন্তু বাংলাদেশের কোনো প্রান্তে কিন্তু তারা কিন্তু আমরা মিছিল করতে দেখিনি।
তারা এখন আমরা দেখতেছি তারা রাতের অন্ধকারে গভীর রাতে তারা 10-12 জন লোক ভাড়া করে, আপনারা দেখবেন যে যারাই গ্রেপ্তার হচ্ছে তাদেরকে বলবে 5,000 10,000 টাকা করে আমাদেরকে ভাড়া করে নিয়ে আসছে মানে আন্দোলন করার জন্য। কিন্তু বিএনপি এবং বিএনপির কিন্তু আপনার কখনো আন্দোলন করতে হলে আপনাদের মনে আছে পল্টনে যখন প্রোগ্রাম দিত বা বিভিন্ন স্থানে প্রোগ্রাম দিত, বিএনপি নেতাকর্মীরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তারা সরকার প্রশাসনের চক্ষু উপেক্ষা করেই কিন্তু মাঠে থাকতো। আর বর্তমান এই মাত্র আপনার এই 2 বছরেই কিন্তু মানে স্বৈর সরকারের কিন্তু আপনার যে মানে তার যে বাহিনী ছিল সেই বাহিনীর কিন্তু আপনার দেখেন মাঠে দেখা যাচ্ছে না। আর এই কারণেই কিন্তু আপনার আমাদের সরকারও আপনার মনে করেন আমাদের সরকার বিএনপি সরকার কিন্তু একদম আপনি জানেন যে আওয়ামী লীগকে সংসদে সম্মিলিতভাবেই সবাই কিন্তু নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আর নিষিদ্ধ কোনো নিষিদ্ধ কোনো সংগঠন বাংলাদেশে কোনো জনগণের যদি ক্ষতি করতে চায়, অবশ্যই সাধারণ জনগণ নিশ্চয়ই এটা রুখে দিবে। এই যে আওয়ামী লীগের তো অনেক ঝটিকা মিছিল আমরা দেখতে পেলাম, আপনি যেটা বললেন যে রাতের আধারে বা দিনের বেলায় এমনও হয়েছে যে তারা পোস্টার নিয়ে সেটা সংসদ ভবনের সামনে টাঙানোর চেষ্টা করেছে। তো এই ব্যাপারগুলো আপনারা কিভাবে প্রতিহত করেছেন? আপনাদের কি কেন্দ্রীয় বা দল থেকেই কি নির্দেশনা আছে যে আপনারা আওয়ামী লীগের কোনো মিছিল হলে সেটা প্রতিহত করবেন, নাকি নিজে থেকেই করেছেন? দেখেন, আওয়ামী লীগ এখন একটা গুপ্ত সংগঠন, নিষিদ্ধ একটা সংগঠন। তারা এখন যাই করতেছে এটাকে রাতের অন্ধকারে বা আপনার ভাড়াটিয়া টোকাই দিয়ে বা ভাড়াটিয়া লোক দিয়ে কিন্তু তারা কিন্তু ওই যে আপনি বললেন সংসদ ভবনের পাশে পোস্টার লাগানো, এটা কিন্তু তারা কিন্তু একটা নিষিদ্ধ সংগঠনের কিন্তু কখনো একটা দেশে কিন্তু তার সাংগঠনিক কার্যক্রম করতে দেওয়া হয় না। এটাই প্রশাসনিকভাবেই তাকে মোকাবেলা করা হয়। এছাড়া যদি কোনো ধরনের নাশকতা করার চেষ্টা করে নিষিদ্ধ কোনো সংগঠন, অবশ্যই তখন দল থেকে আর কি আপনার জনগণের জানমালের রক্ষা এবং দেশের সরকারি সম্পত্তি রক্ষা করার জন্য আমরা আসলে ওই সময় আর কি আপনার সরকারের মানে মাঠে থাকি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা করার জন্য আমাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন সহযোগিতা চায় তখন আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা মাঠে থাকি। আচ্ছা, এতক্ষণ তো শুনলাম আপনার রাজনীতির পথ চলা, বিএনপির সরকারের কার্যক্রম সবকিছুই বললেন। এই যে একজন গুমের ভিকটিম হিসেবে, একজন গুমের যে নির্যাতিত নিপীড়িত মানুষ হিসেবে আপনি আপনার জীবনের গল্প যদি এক লাইনে বলতে হয় কি বলবেন? আপনারা আমাদেরকে স্বৈর সরকার গুম করেছেন, কিন্তু আমাদের মনোবল ভাঙতে পারেনি। আমরা আগামী দিনেও ইনশাল্লাহ লড়াই করেই আমরা টিকে থাকতে চাই এবং লড়াই ছাড়া আসলে আমাদের বিকল্প নেই। আমরা আসলে এক লাইনে হচ্ছে গিয়ে লড়াই করেই আমরা আসলে আগামী দিনগুলোতে জাতীয়তাবাদী যে শক্তি, এই শক্তিকে টিকে রাখতে চাই। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। কেউ ফিরে আসে, কেউ ফিরে আসে না। যেমন ইলিয়াস আলী সহ গুমের শিকার আরো অনেকেই ফিরে আসেনি। গুমের শিকার সকলেই পরিবারের কাছে ফিরে আসুক এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের পর্ব।